বিএনপির ইশতেহার ঘোষণা আজ গুরুত্ব পাবে ৩১ দফা, থাকবে বাস্তবায়নের রূপরেখা। কাল উত্তরাঞ্চলের ৩ জেলায় সফরে যাবেন তারেক রহমান, যোগ দেবেন নির্বাচনী জনসভায়। আজ দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন জামায়াত আমির, বরিশাল বিভাগের ৪ জেলায় যোগ দেবেন নির্বাচনী জনসভায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা। নির্বাচনের ফল ঘোষণার দেরির সুযোগ দেখছেন না বিশ্লেষকরা। প্রশ্নের মুখে পড়ার শঙ্কা, নষ্ট হতে পারে পরিবেশ। গণভোট, পোস্টাল ব্যালট থাকায় গণনায় জনবল বাড়ানোর পরামর্শ। অঢেল প্রত্যাশার চাপ নিতে হবে নতুন সরকারকে। স্থিতিশীলতা, বিনিয়োগ ফেরানো বড় চ্যালেঞ্জ। কর্মসংস্থান সৃষ্টির সঙ্গে সহনীয় পর্যায়ে আনতে হবে মূল্যস্ফীতি। এবং সংঘাত এড়াতে ওমানে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ইরান। সমঝোতা না হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। হুঁশিয়ারি ট্রাম্পের, মোকাবেলায়ও প্রস্তুত তেহরানও। সকালের সময় সঙ্গে আছি আমি মিসবাহুল আলিফ। বিশ্লেষকরা বলেন ইশতেহার প্রভাব ফেলবে ভোটের মাঠে, আর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের আশা সাধারণ মানুষের। সানবির উপলের রিপোর্ট। বহু প্রত্যাশার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাকি আর সপ্তাহখানেক। এরই মাঝে লড়াই জমে উঠেছে ভোটের মাঠে। রাজনৈতিক দলগুলো নানা প্রতিশ্রুতি নিয়ে এখন ভোটারদের দ্বারে। জুলাই অভ্যুত্থানের পর গণতন্ত্রের এই যাত্রায় রাজনৈতিক দলগুলো এবার অনেক হিসেবি, যার প্রভাবও দেখা যাচ্ছে দলগুলোর ইশতেহারে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সাংগঠনিকভাবে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। দলটি বলছে এবার ইশতেহারে তারা সমন্বয় করছেন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম জিয়ার ভিশন ২০৩০, সেই সাথে বিএনপির এখনকার ৩১ দফা। দল হিসেবে, জনসম্পৃক্ততা দল হিসেবে বিএনপি সবসময় চেয়েছে একটি বাস্তবমুখী এবং টেকসই নির্বাচনী ইশতেহার প্রণয়ন করতে, যেখানে আমাদের যে পরিকল্পনাগুলো থাকবে সেগুলো প্রত্যেকটাই শতভাগ বাস্তবায়নযোগ্য হয়। এমনভাবে দেশটাকে নতুনভাবে গড়ে তোলা, যেখানে দেশের প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন হবে, ভাগ্যের পরিবর্তন হবে। আমরা বিশ্বাস করি শতভাগ জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং জনগণ আরও বেশি ক্ষমতায়িত হবেন, আর্থিকভাবে আরও বেশি স্বনির্ভর হবেন এবং রাষ্ট্রীয়ভাবে আমরা ইনশাআল্লাহ আরও বেশি সুরক্ষা নিশ্চিত করতে পারবো। বিএনপির ইশতেহারের ঝুলিতে থাকছে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের মতো বেশ কিছু প্যাকেজ আছে। চিকিৎসা, শিক্ষার মতো খাতগুলোতে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত। মাহাদি আমিন বলছেন এবার বিএনপি সরকার গঠন করতে পারলে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে তরুণদের কর্মসংস্থানে, দূর করা হবে উন্নয়ন বৈষম্য। মেগা প্রজেক্ট, মেগা করাপশন, এই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। সুতরাং সেই সব উদ্যোগে গ্রহণ করব যেখানে সত্যিকার অর্থে জনমানুষ উপকৃত হয় এবং গ্রামীণ পর্যায় পর্যন্ত, তৃণমূল পর্যায় পর্যন্ত যেন প্রত্যেকে আরও বেশি ক্ষমতায়িত হন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দলগুলোর ইশতেহারে জনগণের মৌলিক অধিকারের বিষয়গুলো কতটুকু গুরুত্ব দেয়া হচ্ছে তা গুরুত্বপূর্ণ। তারা মনে করেন দুর্নীতি রোধ, সুশাসনের প্রতিশ্রুতি ভোটারদের কাছে টানবে। প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা যে শপথ নেবে, সঙ্গে সঙ্গে আমাদের প্রতি তাদের যে অ্যাকাউন্টেবিলিটি হয়ে গেল, সেই অ্যাকাউন্টেবিলিটি তাদের বজায় রাখতে হবে এবং জনগণের কাছে জবাবদিহিতা প্রতি মোমেন্টে, প্রতিদিনে, প্রতি ঘন্টায় তাদের দিতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শুধু প্রতিশ্রুতি নয়, থাকতে হবে ইশতেহারের বাস্তবায়নের সুনির্দিষ্ট রূপরেখা। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের আগে ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে বিএনপির শেষ জনসভায় বক্তব্য রাখবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে একথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন মিথ্যাচার করে দমানো যাবে না বিএনপিকে। বৃহস্পতিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভার আয়োজন করে বিএনপি। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্যাতন সহ্য করেছেন। এ সময় তিনি জানান ৮ ফেব্রুয়ারি দুপুরে শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে রিজভী বলেন ধানের শীষ শুধু প্রতীক নয়, মানুষের আবেগ। তা ধারণ করেই ভোট দিবে জনগণ। আমাদের সর্বশেষ জনসভা, যেখানে প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উপস্থিত থাকবেন, ৮ই ফেব্রুয়ারি রবিবার হতে পারে। হ্যাঁ, ভেন্যু একই থাকবে, এই পার্টি অফিসের সামনে। এদেশের জনগণ ধানের শীষকে একটি আবেগ মনে করে। এই আবেগেই ধারণ করেই এদেশের জনগণ ধানের শীষ প্রতীকে আগামী ১২ই ফেব্রুয়ারি ভোট দেবে। এদিন দুপুরে শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার নির্বাচনী প্রচারণামূলক গান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। বলেন বিএনপিকে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে মাথা নত করানো যাবে না।
যারা গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রাম করলো, যারা গুপ্ত এবং সুপ্ত হয়ে আওয়ামী লীগের বোরখার নিচে যারা থাকেনি, আওয়ামী লীগের আবরণের মধ্যে যারা থাকেনি, যারা সত্য এবং নয়কে সুস্পষ্টভাবে রৌদ্রালোকের মধ্যে যারা বলেছে, তাদের বিরুদ্ধে আজকে কেন জানি মনে হচ্ছে সুপরিকল্পিতভাবে এক ধরনের মিথ্যা প্রোপাগান্ডা চালানোর চেষ্টা চলা। এদিন নির্বাচনী প্রচারণামূলক আরও 5টি গান উদ্বোধন করেন বিএনপির এ নেতা। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। কাল উত্তরাঞ্চলের 3 জেলা সফরে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে দিনাজপুরের বিরামপুরে চলছে ব্যাপক প্রস্তুতি। সরকারি কলেজ মাঠে জনসভাকে কেন্দ্র করে উৎসব মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। ঐতিহাসিক এই মাঠে দীর্ঘদিন পর নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। বিরামপুরের এই কলেজ মাঠের 1979 সালে জনসভা করেন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিরামপুরকে থানা হিসেবে ঘোষণা দেন তিনি। নেতারা জানান, জনসভায় এলাকার বিভিন্ন সমস্যা এবং উন্নয়নের দাবির কথা তুলে ধরবেন। আজ বরিশাল বিভাগের 4 জেলা সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বরিশালের মেহেন্দিগঞ্জ, পটুয়াখালীর বাউফল, ঝালকাঠি এবং পিরোজপুরে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। জামায়াত আমিরের আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন দলটির নেতাকর্মীরা। উত্তর পূর্ব শেষ, এবার দক্ষিণবঙ্গের পালা। বরিশাল বিভাগে নির্বাচনী মাঠ চষে বেড়াবেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকাল 9টায় জেলার মেহেন্দিগঞ্জে পাতারহাট আরসি কলেজ মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন আমিরে জামায়াত। এরই মধ্যে রং বেরঙের ব্যানার ফেস্টুনে সাজানো হয়েছে। ডাক্তার শফিকুর রহমানের আগমনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। মেহেন্দিগঞ্জ 4 আসনে একটা জনসমুদ্র পরিণত করে বাংলাদেশ জামাত ইসলামী সহ সকল লোক উজ্জীবিত, আমরা তাকে বরণ করে নেব। ঢাকা থেকে হেলিকপ্টারে করে প্রথমে বরিশাল, পরে সকাল 11:30টায় যাবেন পটুয়াখালী। বাউফল উপজেলা পাবলিক মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন জামায়াতে ইসলামীর আমির। তাকে বরণে প্রস্তুত দলটি। উনি প্রায় বলে, আমি জামাতের বিজয় চাই না, আমি চাই 18 কোটি মানুষের বিজয়। অতএব তার জন্য শুধু জামাতের লোকজন না, সর্বস্তরের লোকজন কালকে এসে উৎসব মুখর পরিবেশে আমাদের সহযোগিতা করবে। দুপুর 2টায় ঝালকাঠি শহরের সরকারি স্কুল কলেজ মাঠে হবে জনসভা। দুপুর 2:30টায় পিরোজপুরে নির্বাচনী জনসভা হওয়ার কথা রয়েছে। এসব স্থানে এখন সাজ রব। দলীয় প্রধানকে এক নজর কাছ থেকে দেখতে উন্মুখ হয়ে আছে বলে জানান নেতাকর্মীরা। আগামীকালকে প্রায় 1.5 লক্ষাধিক নেতাকর্মী এখানে উপস্থিত হবেন আমির জামাতের আগমন উপলক্ষে। পিরোজপুরে আগামীকালকের জনগণের যে ঢল নামবে, ইনশাল্লাহ সেটা ইতিহাস হয়ে থাকবে। বরিশাল বিভাগে 21টি সংসদীয় আসন। একদিনেই 4টি জেলায় আলাদাভাবে সমাবেশ করে জোটের প্রার্থীদের পরিচয়ের পাশাপাশি জয়যুক্ত করার আহ্বান জানাবেন জামায়াতের আমির। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। কর্মঘণ্টা কমানোর প্রস্তাব নারীদের কর্মসংস্থানে বাধা সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার 1 আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার রাতে পেকুয়া উপজেলার মগনামা ও উজানটিয়া ইউনিয়ন বিএনপির যৌথ আয়োজনে মগনামা উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন। এছাড়া কার্ড কর্মসূচি নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, এসব কর্মসূচি প্রতারণা নয়। সরকারের সক্ষমতা থাকলে জনগণের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন সম্ভব। যাদের কোনো পরিকল্পনা নেই তারাই এসব নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তারা বাংলাদেশে নারীদের কর্মসংস্থান কম হোক সেটা চায় অথবা চায় না, কর্মসংস্থানই চায় না, নারীদের অগ্রগতি তারা চায় না। অথচ আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই নারীদের শিক্ষার উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য অবৈতনিক নারী শিক্ষা প্রচলন করেছিলেন। তারা বলছে তাদেরও নাকি একজন মুক্তিযোদ্ধা আছে দলের মধ্যে, না জোটের মধ্যে। এই সমস্ত কথা না বলে আপনারা জনগণের জন্য কি করবেন, এই দেশের জন্য কি করবেন সেই পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরুন। যদি জনগণ সেটা গ্রহণ করে আপনাদেরকে পাশ করাবে। জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট ও বড় পরিসরে পোস্টাল ব্যালট চালু হওয়ায় এবার ভোট গণনায় বিলম্বের ইঙ্গিত দিয়েছে অন্তর্বর্তী সরকার। স্বচ্ছতা নিশ্চিত এবং গুজব রোধে আগে থেকে এই বিষয়ে সচেতন তারা। যদিও নির্বাচন কমিশন বলছে ভোটের পরদিনেই প্রকাশ পাবে ফলাফল।
আর বিশ্লেষকরা বলছেন ভোটের ফল প্রকাশে বিলম্বের কোনো সুযোগ নেই। এমনটা হলে ভোটের পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা তাদের। কাউসারা চৌধুরী কুমুর রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই সঙ্গে হওয়ায় ভোটের ফলাফল ঘোষণায় দেরি হবে, সরকারের এমন দাবির সাথে সুর মিলিয়েছিল নির্বাচন কমিশনও। কিছু ক্ষেত্রে ভোট গণনার একটু দেরি হতে পারে, ত্রুটিমুক্ত রাখার জন্য এই জায়গাতে একটু সময় বেশি লাগবে। সংসদ নির্বাচনের ব্যালট পেপার, গণভোট ও পোস্টাল ব্যালট প্রথমে আলাদা করা হবে, তারপর শুরু হবে গণনা। এমন যুক্তি দিয়ে তারা বলছে ফলাফল তুলনামূলক দেরি হবে এবার। তবে এই অজুহাত মানতে নারাজ নির্বাচন সংশ্লিষ্টরা, বলছেন জনবল বাড়িয়ে দিলেই স্বাভাবিকের তুলনায় আরও আগেই ফলাফল ঘোষণা সম্ভব। গণভোটটা আলাদা করে কাউন্ট করতে পারি, পাশাপাশি জাতীয় সংসদটা দুইটা একই সাথে যদি চালানো যায় এবং রিটার্নিং অফিসার তার পোস্টাল ব্যালটগুলো কাউন্ট করে ফেললো, তাহলে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে বলে মনে হয় না। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন সাধারণ মানুষ। এ পর্যায়ে ফলাফল ঘোষণায় বিলম্ব হলে প্রশ্নের মুখে পড়বে সব আয়োজন, সারা দেশে দেখা দিতে পারে বিশৃঙ্খলা। যত দেরি করবে তত উত্তেজনা বাড়তে থাকবে, যেহেতু আস্থাহীনতার একটা ব্যাপার আছে, সেই জন্য সহজে কারচুপির অভিযোগ উঠতে পারে। প্রার্থী যদি জিনিসটাকে আশ্বস্ত করে, তার কর্মীকে সমর্থন দেয়, হ্যাঁ ফলাফল গণনা পর্যন্ত আমরা অপেক্ষা করব, তাহলে বিশৃঙ্খলার সুযোগটা থাকে না। কাউন্টিংটা যেন ট্রান্সপারেন্ট ওয়েতে হয়, যেখানে সব দলের প্রতিনিধিরা থাকবে। তবে সরকারের তরফ থেকে বলা হয়েছে ফলাফল ঘোষণায় অনিয়মের কোনো সুযোগ নেই। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের গুজব ছড়িয়ে পড়া ঠেকাতে আগে থেকেই ব্যবস্থা নিয়েছে সরকার। যখনই খানিকটা সময় বেশি প্রয়োজন হবে বলে তাদের কাছে মনে হবে, নির্বাচনের বাস্তবতা নানান ধরনের গুজব ছড়িয়ে পড়তে পারে। সে সময় যারা গণনার প্রক্রিয়ার সঙ্গে থাকবেন তাদের এই প্রস্তুতি প্রার্থীদের থাকতে হবে, প্রার্থীদের কর্মীদের থাকতে হবে এবং সমর্থকদের থাকতে হবে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, ইতোমধ্যে ভোটের সার্বিক প্রস্তুতি নিয়েছে কমিশন। সময় মতো ফলাফল ঘোষণায় আশাবাদী তিনি। রিটার্নিং অফিসারের অফিসে যেই সেন্টারটি হবে, সেই পোস্টাল ব্যালটগুলো গণনা হবে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের, প্লাস তার নির্বাচনী আসনভিত্তিক যে ফলাফলগুলো আসবে সেগুলো একত্রে কম্পাইল করে রিটার্নিং অফিসার বেসরকারি ফলাফল ঘোষণা করবেন। আমরা আশাবাদী যে আমরা 13 তারিখের মধ্যেই গেজেট নোটিফিকেশনের আগের যে বেসরকারি ফলাফলটা এটি তো হয়ে যাবে। আগামী 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে শুরু হয়ে বিকেল 4:30 পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ভোট দেবেন প্রায় 12.5 কোটি ভোটার। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার বিকেলে বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন হাদির স্ত্রীসহ কয়েকজন। তাদের অভিযোগ, হত্যার বিচার কাজকে বাধাগ্রস্ত করতে মিডিয়ার দৃষ্টি অন্যদিকে সরিয়ে ফেলা হচ্ছে। কর্মসূচিতে অংশ নিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যমুনার দিকে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েন। পরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। আজকের মধ্যেই জাতিসংঘের কাছে চিঠি ইস্যু করার দাবি জানায় ইনকিলাব মঞ্চ। সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, সুষ্ঠু নির্বাচন এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হাদি হত্যার বিচার জরুরি। সম্পূর্ণ করতে হবে, এর পরবর্তীতে যেহেতু কাজ সেটি যেন শুরু হয়। জাতিসংঘের অধীনে, জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত করতে হবে। সরকারকে সুস্পষ্টভাবে বলতে হবে যে আগামীকাল অথবা আজকে এই সময়ের মধ্যে আমি জাতিসংঘকে চিঠি পাঠাবো এবং বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য, বাংলাদেশে যাতে আর বিচারহীনতার সংস্কৃতি চালু না হয়, শহীদ ওসমান হাদির হত্যার বিচার এবং একটা সুষ্ঠু তদন্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইটাকে নিয়ে কোনো ধরনের আড়াল করবার যদি চেষ্টা করা হয়, এই শুক্রবারে এখানে জনসমুদ্রে পরিণত হবে। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্তের বিষয়ে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার। এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফেসবুক পোস্টে প্রেস সচিব বলেন, সরকার ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে হাদি হত্যাকাণ্ডের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়কে যত দ্রুত সম্ভব তদন্ত পরিচালনার প্রস্তাব দেওয়া হবে। তিনি বলেন, এই ঘটনায় পূর্ণ বিচার নিশ্চিত করার অঙ্গীকারে অন্তর্বর্তী সরকার অটল রয়েছে এবং এ ধরনের তদন্তে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।
কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মূল্যস্ফীতি সহনীয় করা, রাজনৈতিক স্থিতিশীলতার মাধ্যমে দেশি বিদেশি বিনিয়োগের সুযোগ, রপ্তানি আয় বৃদ্ধি এবং আর্থিক খাতের সংস্কারের পর কল্যাণমুখী অর্থনীতির দিকে এগিয়ে যেতে বড় চ্যালেঞ্জ নিতে হবে নতুন সরকারকে। আর্থিক খাত সংশ্লিষ্টরা বলছেন, অঢেল প্রত্যাশার চাপ নিতে হবে নতুন সরকারকে। সেলিয়া সুলতানার রিপোর্ট। 2026 সালে বৈশ্বিক প্রবৃদ্ধি হবে 2.6%। বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে 4.88%। কিন্তু পূর্বাভাসের উল্টো পথে শিল্প ও উৎপাদন খাত। বিদেশি বিনিয়োগকারীদের ধীরে চলন নীতি আর দেশীয় বিনিয়োগকারীরা ব্যাংক ঋণের অতিরিক্ত সুদ আর ট্রাম্প নীতিতে টালমাটাল। নীতি প্রণয়ন আর সুশাসন প্রতিষ্ঠার ছোট ছোট উদ্যোগে ব্যাংকে অলস টাকা ফিরেছে, এটি সুখবর আসন্ন সরকারের জন্য। তবে এই অলস টাকা শিল্পে ফেরাতে না পারলে আবারও অশনি সংকেত ডেকে আনবে আর্থিক বাজারে। তবে রাজনৈতিক পরিস্থিতি অবলোকন করেই বিনিয়োগের হ্যাঁ বা নাতে অবস্থান নেবে বিনিয়োগকারীরা। জুনের পরে নতুন সরকার আসার পরে যদি প্রম্পট কোনো পলিসি দিতে পারে বা আইন শৃঙ্খলা বিশেষ করে উন্নতি ঘটাতে পারে, তাহলে হয়তো জুন অনওয়ার্ড গিয়া রপ্তানি কিছুটা বাড়তে পারে। মূল্যস্ফীতি কমে আসার গতি ধীর, অন্যদিকে বেকার মানুষের সংখ্যা বাড়ছে। বিশ্বব্যাংকের হিসেবে 2025 সালে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে 21.2%। আর শিল্পের চাকা না ঘুরলে কর্মসংস্থানের বাজার নিয়ে বাড়তি চিন্তা কাঁপাবে নতুন সরকারের ক্ষমতা। সাধারণ জনগোষ্ঠী তাদের কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে। যারা ক্ষমতায় আসবে তাদের প্রথম দায়িত্ব হচ্ছে মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। তারপরে একই সঙ্গে অর্থনীতির যে বর্তমান একটা স্থবিরতা, এই স্থবিরতা কাটানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলো গ্রহণ করা। শেয়ার বাজার নিয়ে নানা অলীক স্বপ্ন থাকলেও নতুন সরকার প্রায় 33 বিলিয়ন রিজার্ভের সাথে দেশি বিদেশি 24 লাখ কোটি টাকা ঋণের দায় নিয়ে যাত্রা শুরু করবে। একই সাথে দুর্বল রাজস্ব ব্যবস্থাপনায় আয় বাড়ানো, প্রবৃদ্ধি পুনরুদ্ধার, বিনিময় হারের নতুন কাঠামো পুরোপুরি বাস্তবায়ন, রপ্তানি আয় বৃদ্ধির মতো চ্যালেঞ্জও যুক্ত হবে। বন্ধ কলকারখানা চালু হবে এবং আমাদের একটা অ্যাজাম্পশন ছিল যে প্রতিটাই যদি ব্যাংক এক্সিকিউট করে আনুমানিক প্রায় 2 লক্ষ কোটি টাকার মতো খেলাপি ঋণ আবার স্বাভাবিক ঋণে ফিরে আসবে। বিশ্লেষকরা বলছেন, বিদেশি ঋণ নির্ভর না হয়ে দক্ষ মানব সম্পদের মাধ্যমে দেশি উৎপাদন বাড়িয়ে আত্মনির্ভরশীলতায় ফিরিয়ে আনা হবে সরকারের দূরদর্শিতা ও বাস্তবসম্মত পরিকল্পনার উপর। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রাঙামাটি পার্বত্য জেলা। হ্রদ, পাহাড় আর সবুজ প্রকৃতির জন্য এই জেলার খ্যাতি শুধু দেশেই নয়, পৌঁছে গেছে বিদেশেও। বহু জাতি, বহু ভাষা আর বহু সংস্কৃতিতে সমৃদ্ধ এই জেলা। অপার সম্ভাবনা থাকার পরেও রাষ্ট্রীয় উদ্যোগ আর পরিকল্পনার অভাবে বিকশিত হয়নি পর্যটন খাত, গড়ে ওঠেনি কোনো শিল্প কলকারখানাও। ফলে অর্থনৈতিক সূচকে রাঙামাটির অবস্থান তলানিতে। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। রাঙামাটি পার্বত্য জেলা, যার আয়তন 6116.13 বর্গ কিলোমিটার। আকারের দিক থেকে দেশের সর্ববৃহৎ জেলা এটি, যার বুক জুড়ে ধমনীর মতো ছড়িয়ে ছিটিয়ে কাপ্তাই হ্রদের নীল জলরাশি। সেই জলে পা ভিজিয়ে আকাশে হেলান দিয়ে আছে সবুজ পাহাড়। পাহাড়ি অঞ্চল হওয়ায় এ জেলায় চাষযোগ্য জমির পরিমাণ একেবারেই কম। জুম চাষ, বনজ সম্পদ, মৎস্য আহরণ ও পর্যটন নির্ভর এ জেলার অর্থনীতি। প্রকৃতির মোহনীয় রূপের পরও বিকশিত হয়নি পর্যটন খাত। এই জেলায় রয়েছে 13 ভাষাভাষীর 14টি জাতিগোষ্ঠীর 6,47,586 জন মানুষের বসবাস, যাদের প্রত্যেকের রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি। নির্বাচন আসে, নির্বাচন যায়, কিন্তু এই পাহাড়ি জেলার মানুষের ভাগ্য বদলায় না। গড়ে ওঠেনি শিল্প কারখানা, সৃষ্টি হচ্ছে না কর্মসংস্থানেরও। অতীতে পর্যটনকে কেন্দ্র করে এখানে কোনো কর্মকাণ্ড আমরা দেখতে পাইনি। সংস্কার কমিশন বলেন, যতগুলো কমিশন হয়েছে এবং সংবিধানের সহ বিভিন্ন যে চুক্তি বাস্তবায়ন বিষয়ে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ আমরা দেখতে পাই না। কোনো দলই আমাদের ব্যাপারে কোনো শব্দ করতেছে না। নগণ্য হিসেবে আমাদেরকে
মনে করতেছে। রাঙামাটির উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ নাগরিক সমাজের। পার্বত্য চট্টগ্রামে যে বহুজাতিক বহুভাষিক যে আন্তঃসাংস্কৃতিক সম্পর্ক বিদ্যমান এখানকার মানুষের মধ্যে, সেটাকে যদি এগিয়ে নিতে হয় তাহলে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রূপকল্প গ্রহণ করেই এগিয়ে নিয়ে যেতে হবে। প্রশাসনের কাছে আমাদের আবেদন কঠোরভাবে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয় এবং নির্বাচনের মাঠটা যেন সেভাবে তদারকি করা হয়। আয়তনের দিক থেকে বৃহৎ হলেও রাঙামাটিতে সংসদীয় আসন মাত্র একটি, যার মোট ভোটার ৫,০১,৯৫২ জন। এর মধ্যে পুরুষ ২,৫৯,৫৫৭, নারী ২,৪২,৩৯৩ এবং ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। সময় সংবাদ, রাঙামাটি। পিছিয়ে পড়া সীমান্ত জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সংসদীয় আসন নেত্রকোনা ২ আসনের যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষাসহ নানা দুর্ভোগে থাকায় উন্নয়নের প্রত্যাশা নিয়ে প্রার্থী নির্বাচনে চুলচেরা বিশ্লেষণ করছেন ভোটাররা। আর প্রত্যাশা নয়, হিসাব নিকাশ করে এবার ভোট দেবেন তারা। চায়ের আড্ডায় ভোটারদের প্রত্যাশার কথা তুলে ধরছেন আলপনা বেগম। আমি আছি নেত্রকোনা জেলার সদর বারহাট্টা ২ সংসদীয় আসনের সদর উপজেলার মাহমুদপুর মোড়ে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে ভোটারদের প্রত্যাশার কথা জানব। বর্ষাকাল আইলে আমরা ভয় করে এই রাস্তায় দিয়ে হাঁটলে। আমরা প্রত্যাশা হইল যে কুটিডি কারেন্টটা কুটিডি দেওয়া আমরা হইলো একান্ত প্রয়োজন। কালীবাড়ি মোড় হইতে বাইপাস পর্যন্ত রাস্তাটা আমরা পুরোপুরিভাবে চাই। দয়া করে আমাদের রাস্তাটা যে করে দিবে আমরা তার প্রতি আমরা সন্তুষ্ট প্রকাশ করব। এমপি মিনিস্টার তারা যদি আসে, তারা কাছে আমার এই প্রত্যাশা উত্তর এলাকা উন্নয়ন করতে হবে, তবে আমরা আছি আপনারা সাথে। আশা করি যে নির্বাচিত হবে, যেই হোক না কেন, ওনাদের কাছে আমাদের প্রত্যাশা এটাই যেন আমরা আমাদের দিকে তাকায়া যে আমাদের সমস্যাটা এটা যেন তারা তুলে ধরে, মানুষের সুচিকিৎসাটা পায় সেরকম একটা পরিস্থিতি যাতে এই পরিবেশ যাতে সৃষ্টি হয়, সেটাই আমরা ভবিষ্যতে আশা করি। মাদারীপুরে কিশোরদের গ্যাং কালচার বা সংঘবদ্ধ অপরাধের ভয়ঙ্কর চিত্র ফুটে উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই হাত বোমা ফাটিয়ে প্রায় সংঘর্ষে জড়াচ্ছে গ্যাংয়ের সদস্যরা। আধিপত্য ধরে রাখতে আরও বেপরোয়া 14 থেকে 16 বছর বয়সী কিশোররা। দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে ভাঙচুর করা হচ্ছে বসতঘর, দোকানপাট। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে পুলিশ বলছে প্রতিরোধ গড়তে প্রয়োজনীয় সামাজিক আন্দোলন। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ, ছবি তুলেছেন সাদা দাকন। এ যেন হাতবোমা বিস্ফোরণের মহোৎসব, অথচ দুই পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য। প্রশাসনের চোখের সামনে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষ। ছড়িয়ে পড়ে আতঙ্ক, এদিক ওদিক ছোটাছুটি সাধারণ মানুষের। মাদারীপুরে বেপরোয়া কিশোর গ্যাং গত 1 বছরে দৌরাত্ম্য বাড়ায় অপরাধের মাত্রা ভয়ঙ্কর হয়ে উঠেছে। আধিপত্য বিস্তার আর রাজনৈতিক সুবিধার আড়ালে এমন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে স্কুল কলেজের পড়ুয়া শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেয় 14 থেকে 16 বছর বয়সী একাধিক বকাটে কিশোর। দোকানপাট ভাঙ্গা লুটপাট করে সব নিয়ে দেখতেছে, বোমা ঠোমা মাইরে এককালে আলোয় জলে হেলায়। আমরা এলাকাবাসী এটা নিয়ে আমরা খুব আতঙ্কে আছি। শহরের বটতলা, জেলা পরিষদ বাদামতলা, ইউআই স্কুল রোড, আমিরাবাদ, কলেজ রোড সহ বিভিন্ন এলাকায় তুচ্ছ ঘটনা নিয়েও প্রায় সংঘর্ষে জড়াচ্ছে কিশোর গ্যাং। দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা চালাচ্ছে তারা। একের পর এক সংঘর্ষে ভাঙচুর করা হচ্ছে বসতঘর, দোকানপাট। বাসা বাড়িতে থাকা আর রাস্তাঘাটে চলাচলে বাড়ছে আতঙ্ক। আমার জানলার গ্লাসগুলো সব থাই গ্লাসগুলো সবগুলো ভেঙে গেছে এবং শাটারগুলো কোবাইয়া শাটারগুলো সব ভেঙে চুরে থুয়ে গেছে। বোম থাকে, অস্ত্র থাকে, পুলিশ একটু দৌড়ায়, ওরা আবার পুলিশের ধাওয়া দিলে পুলিশ উল্টা দিকে দৌড়ায়। এইভাবেই নিত্য নৈমিত্তিক চলে আসছে। প্রায় মারামারি হলে তো আমাদের এখানে টিকে থাকা অনেক কষ্টকর ব্যাপার। অবশ্য পুলিশ বলছে কিশোর গ্যাং নির্মূলে প্রয়োজন সামাজিক আন্দোলন, পাশাপাশি আইনিভাবেও নেওয়া হচ্ছে ব্যবস্থা। এগুলো নির্মূলে কাজ করছি, বাট এগুলো আমাদের জন্য আসলে একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি যে যারা সুশীল সমাজ আছে, যারা তাদের অভিভাবক আছে, যেই প্রতিষ্ঠানে এই ছেলেপেলেগুলো পড়াশোনা করে, তাদেরকে একটু সংশ্লিষ্টতা খুব বেশি জরুরি। পরিসংখ্যান বলছে গেল 1 বছরে কিশোর গ্যাংয়ের হামলা আর সংঘর্ষের ঘটনা ঘটেছে অন্তত 30টি। এর বেশিরভাগই সংঘর্ষ হয়েছে পৌর এলাকায়। মামলা হয়েছে হাতে গোনা 2-1টি।
পৌর এলাকায় যে কয়টি কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে সবগুলোই সন্ধ্যা থেকে রাত 11টার মধ্যে। মুহূর্তেই সটকে পড়ে এই গ্যাংয়ের সদস্যরা। বিশ্লেষকরা বলছেন নির্মূলে প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। মানিকগঞ্জে বেড়েছে চুরি ও ডাকাতির ঘটনা। শুধু বাসা বাড়িতেই নয়, চুরি হচ্ছে সরকারি বিভিন্ন স্থাপনা ও ফসলের মাঠেও। এতে অনেকেই হারাচ্ছেন তাদের সহায় সম্বল। আতঙ্কে দিন পার করছেন সাধারণ বাসিন্দারা। তবে পুলিশ বলছে চুরি ডাকাতি রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। 23 জানুয়ারি গভীর রাতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার কাছারিঘাট গ্রামের ইতালি প্রবাসী মুকুল হোসেনের বাড়িতে চুরি হয়। নগদ অর্থের সঙ্গে অন্তত 12 ভরি স্বর্ণ লুট হয় বলে দাবি করেন ভুক্তভোগীরা। মানিকগঞ্জে বেড়েছে চুরি ও ডাকাতির ঘটনা। শুধু গ্রাম নয়, শহরেও চলছে এই অপরাধ। এমনকি বাদ যাচ্ছে না সরকারি বিভিন্ন স্থাপনাও। এতে অনেকেই হারাচ্ছেন তাদের সহায় সম্বল। আতঙ্কে দিন পার করছেন বাসিন্দারা। ভোরবেলা ওইটা দেখি গ্রিল কাটা, শুকে চালমারি এগিনের তালা তুলে ভাঙ্গে সমস্ত জিনিস নিয়ে গেছে। প্রতিনিয়তই চুরির ঘটনা ঘটে। আমরা তো একা বাইরে এনে সাহস পাই না, খুব ভয়ের ভিতরে আছি। এই মুহূর্তে আমাদের গ্রামে তো পাহারার দরকার। এদিকে বাদ যাচ্ছে না কৃষিকাজের যন্ত্রাংশ। ফসলের মাঠে প্রায়ই চুরি হচ্ছে সেচের শ্যালো মেশিন, বৈদ্যুতিক ট্রান্সমিটার সহ নানা উপকরণ। 10টা মেশিন চুরি হয়ে গেছে। তালাদা রাখছিলাম, তাও মেশিন নিয়ে গেছে। চোরের ভয়ে আমরা মাঠে ভালো মতো কাজ করতে পারছি, বাড়িতে শান্তিতে ঘুমাতে পারছে। পুলিশ বলছে চুরি ডাকাতি রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সর্বসময়ে জনসাধারণের আইন শৃঙ্খলা কাজে, নিরাপত্তার কাজে আমরা নিয়োজিত আছি। চুরি ডাকাতি যাতে না ঘটে সেই ব্যাপারে আমাদের অফিসাররা কাজ করে যাচ্ছে। পুলিশের তথ্য মতে গত 3 মাসে মানিকগঞ্জে শতাধিক চুরি ও ডাকাতির ঘটনার অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। এসব ঘটনায় 2 জন নিহত ও 25 জন আহত হয়েছেন। সময় সংবাদ, মানিকগঞ্জ। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে 3 বন্ধু নিহত হয়েছেন। পুলিশ জানায় বৃহস্পতিবার রাত 9টার দিকে মোটরসাইকেলে জশলংয়ে যাচ্ছিলেন 3 বন্ধু। ঘটনাস্থল জশলংয়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ছিটকে পড়েন তারা। ঘটনাস্থলে সাকিব ও সানিয়াতের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় দুর্জয় মাঝিকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রাজধানীর বীরপুর সড়কের সাবেক গণভবন বা বর্তমান জুলাই স্মৃতি জাদুঘর সংলগ্ন অংশে ফুটওভার ব্রিজ না থাকায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন পথচারীরা। দীর্ঘদিন ধরে নিরাপদ পারাপারের দাবি থাকলেও ছিল না কোনো কার্যকর উদ্যোগ। উত্তর সিটি কর্পোরেশন বলছে এখানে ফুটওভার ব্রিজ নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে। নকশা চূড়ান্ত, টেন্ডার শেষ হলেই শুরু হবে কাজ। অবসরপ্রাপ্ত ব্যাংকার KM জাকারিয়ার দিনের শুরুটা হয় জিয়া উদ্যানে ব্যায়ামের মাধ্যমে। তবে উদ্যানে আসতে তাকে ঝুঁকি নিয়ে পার হতে হয় মিরপুর সড়ক। দ্রুতগতির গাড়ি চলাচলের মাঝেই হাত দেখিয়ে পার হন রাস্তা। যখন গাড়ি যায় আমরা অনেক সময় ওই রিস্ক নিয়েই পার হই। এটা খুবই রিস্কি, খুবই ঝুঁকিপূর্ণ। 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত গণভবন ঘেঁষা এলাকাটি ছিল খুবই নিয়ন্ত্রিত। নিরাপত্তার কারণে নির্ধারিত স্থাপনার বাইরে অন্য কোনো অবকাঠামো নির্মাণের সুযোগ ছিল না। সাধারণ মানুষের দাবি, জিয়া উদ্যানে যাওয়ার পথে ফুটওভারব্রিজ নির্মাণের দাবি থাকলেও তা গুরুত্ব পায়নি। এর আগে আমরা অনেকবার বলেছি, কিন্তু কেউ পাত্তা দেয়নি। আমরা যখন এখানে ক্রসিং চালাই তখন কিন্তু আমাদের 3 দিক থেকে বন্ধ করতে হয়। যখন আমরা চালাই একটা বন্ধ থাকে, যখন সুযোগ পায় পথচারীরা তারা কিন্তু তাড়াহুড়ো করে পার হয়ে। এখানে একটা ফুটওভার ব্রিজের দাবি অনেক দিনের এবং এটা হলে পাবলিকের খুবই ভালো হয়। রাজধানীর দক্ষিণ অংশের সঙ্গে উত্তরের যোগাযোগে মিরপুর সড়ক বরাবরই গুরুত্বপূর্ণ। সড়কের যে অংশে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি উঠেছে সেই পয়েন্টের চারদিকেই রয়েছে গুরুত্বপূর্ণ নানা প্রতিষ্ঠান। এদিকে উত্তর সিটি কর্পোরেশন বলছে এলাকাটিতে ফুটওভার ব্রিজ নির্মাণে এরই মধ্যে অনুমোদন হয়েছে 1,83 লাখ টাকা বাজেট। উত্তর সিটি কর্পোরেশন বলছে ফুটওভার ব্রিজটি নির্মিত হচ্ছে আধুনিক নকশায়। মাথায় রাখা হয়েছে প্রতিবন্ধী সহ সব বয়সীদের ব্যবহার উপযোগী করার বিষয়টি। নকশায় র্যাম্প, সুরক্ষিত সিঁড়ি ও আলোর ব্যবস্থার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। প্রকল্প হাতে নিয়েছি, অলরেডি টেন্ডারও করে ফেলছি। এখন আমরা ইভ্যালুয়েশন পর্যায়ে আছে 1,83 লক্ষ টাকা আমরা এটা বাজেট করছি। সুনেস্ট পসিবল টাইমের মধ্যে আমরা এটা কাজ আরম্ভ করব। এমন এলাকায় ফুটওভার ব্রিজের সুফল নিয়ে সংশয়ে নগর পরিকল্পনাবিদরা। এর বদলে জেব্রা ক্রসিং ও সিগন্যাল ব্যবস্থা বেশি কার্যকর হতে পারে বলে মত তাদের। পদচারীকে প্রাধান্য দিয়ে
তাকে যখন অ্যাডগেটে চলাচল করতে দেয় তার জন্য গাড়ি যতবার থামতে হয় ততবার থামবে। পথচারী বান্ধব চলাফেরার ব্যবস্থা বা জেব্রা ক্রসিংয়ের ব্যবস্থা করা জরুরি। বিশেষজ্ঞদের মতে শুধু অবকাঠামো নির্মাণ নয়, নগরের এসব স্থানে মানুষের চলাচলে প্রয়োজন বাস্তবসম্মত পরিকল্পনা। উম্মেহানি, সময় সংবাদ, ঢাকা। ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন জামালপুরের চরাঞ্চলের কৃষকরা। কম খরচে বেশি লাভই কারণ বলে জানিয়েছেন চাষিরা। এবারও কৃষকরা ভালো দাম পাবে বলে আশাবাদী স্থানীয় কৃষি বিভাগ। জামালপুর থেকে জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুর সদর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ ও মেলান্দদহ উপজেলার চরাঞ্চলে বাড়ছে ভুট্টার চাষ। কৃষকরা বলছেন খরচ বিবেচনায় ভুট্টা চাষে তাদের লাভ বেশি। ভুট্টা চাষে খরচ কম, কাজে ভুট্টা করছি, ভুট্টার টাকাটা এককালীন পাওয়া যায়। পরিশ্রম কম, ফলানো বেশি এবং একটু আমাদের লাভবান বেশি। অল্প খরচে পোষাইতেছে গৃহস্থের, মনে করেন ১,০০০-১,২০০ মন বেচা যায়। জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে গত বছর ভালো দাম পাওয়ায় এবার বেড়েছে আবাদ। বর্তমান ভুট্টার যে অবস্থা, এই অবস্থা থাকলে ভুট্টাতে বেশ ভালো লাভবান হবে। এই ভুট্টা পূর্ণাঙ্গ অবস্থায় না যাওয়ার আগেই সাইলুজ করে সেই সমস্ত জমিতে আবার বোরো আবাদ করবে, যে যার কারণে বোরো আবাদের যে টার্গেট সেটা আমাদের এখানে কম হবে না, আর ভুট্টাতে তারা ভালো ফলন পাবে। এবছর জামালপুরের ২৭,০০০ হেক্টর জমিতে ভুট্টার চাষ করা হয়েছে। সময় সংবাদ, জামালপুর। দেশের বাইরের খবর। ভারতের মেঘালয়ে একটি অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে ১৮ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। খনিতে আরও শ্রমিক আটকে থাকার আশঙ্কা করছে পুলিশ। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে মেঘালয়ের ইস্ট জৈন্তা হিলস জেলার কয়লা খনিতে এই বিস্ফোরণ হয়। পুলিশ জানায় খনির ভেতরে কয়লা উত্তোলনের সময় দুর্ঘটনাটি ঘটে। এ সময় ভেতরে কতজন শ্রমিক ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। আটকে পড়াদের খোঁজে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। ঘটনার কারণ তদন্তে জানতে চলছে, তদন্ত শুরু করেছেন পুলিশ। সংঘাত এড়াতে শুক্রবার ওমানে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র, ইরান। এরই মধ্যে মাস্কটে জড়ো হচ্ছেন দুদেশের প্রতিনিধিরা। এদিকে সমঝোতা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর শত্রুপক্ষ যুদ্ধের পথ বেছে নিলে তার জন্য ইরান প্রস্তুত বলে সাফ জানিয়েছে দেশটির সেনাবাহিনী। হুমকি ধামকির মধ্যেই উপসাগরীয় জলসীমায় তেলবাহী 2টি বিদেশি জাহাজ জব্দ করেছে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC। গেল কয়েক সপ্তাহ ধরেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই ওমানে কাতার, তুরস্ক, মিশরের মধ্যস্থতায় বৈঠকে বসতে যাচ্ছেন দুই দেশের কর্মকর্তারা। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকপ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির অংশ নেওয়ার কথা রয়েছে। আলোচনা ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেন, ওয়াশিংটন তেহরান উত্তেজনা যাতে পুরো অঞ্চলকে নতুন সংঘাতের দিকে ঠেলে না দেয় সেই চেষ্টাই করছে আঙ্কারা। এর আগে দুদেশের মধ্যে উত্তেজনা নিরসনে একটি কাঠামোগত প্রস্তাব তুলে ধরে মধ্যস্থতাকারী কাতার, মিশর ও তুরস্ক। আল জাজিরা জানায়, প্রস্তাবিত কাঠামোতে ইরানকে 3 বছরের জন্য সম্পূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে বলা হয়েছে। পাশাপাশি সমৃদ্ধকরণ সীমিত করে 1.5% নিচে রাখার কথাও উল্লেখ রয়েছে। প্রস্তাব অনুযায়ী ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রায় 440 কেজি তৃতীয় কোনো দেশে সরিয়ে নিতে হবে। এছাড়াও প্রস্তাবে ক্ষেপণাস্ত্র ব্যবহারের ক্ষেত্রেও আনা হয়েছে সীমাবদ্ধতা। এদিকে আলোচনায় রাজি হলেও দুই দেশের মধ্যে হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট। খামেনির চিন্তিত থাকা উচিত উল্লেখ করে সমঝোতা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি। তবে ইরানের সেনাবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুদ্ধ চাপিয়ে দেয়া হলে তার জবাব দিতে প্রস্তুত তেহরান। হুমকি ধামকির মধ্যেই উপসাগরীয় জলসীমায় তেলবাহী 2টি জাহাজ জব্দ করেছে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC। জ্বালানি পাচারের অভিযোগে জাহাজ 2টি জব্দ করে তারা। তবে জাহাজ 2টি কোন দেশের পতাকা বহন করছিল এবং নাবিকদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, ইরান আলোচনায় বসতে সম্মত হওয়ায় আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম। নাসরিন রুমি, সময় সংবাদ।
গাজায় রাফা ক্রসিং আংশিকভাবে খুললেও নেই স্বস্তির চিত্র। মিশর থেকে 20 ঘন্টা যাত্রা শেষে গাজায় পৌঁছেছেন আরও 25 ফিলিস্তিনি। অসুস্থ ও আহতদের বিদেশে চিকিৎসারও ধীরগতি। এক সপ্তাহে 50 জনের পরিবর্তে পাঠানো হয়েছে অন্তত 30 জন। এদিকে বৃহস্পতিবারেও ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে মার্চে গাজার উদ্দেশ্যে শতাধিক নৌযান নিয়ে আবারও যাত্রা করার ঘোষণা দিয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হলেও গাজাবাসীর ভাগ্যে তেমন কোনো পরিবর্তন আসেনি। যুদ্ধবিরতি ছাপিয়ে কখনো ইসরায়েলি বাহিনীর ড্রোন, কখনো বোমা অথবা গুলিতে রক্ত ঝরেছে নিরীহ ফিলিস্তিনির। বৃহস্পতিবারও উপত্যকাটিতে হামলা চালায় দখলদাররা। খান ইউনিসের বানি সুহাইল্লা এলাকায় গুলিতে কয়েকজন ফিলিস্তিনি হতাহত হন। একই দিনে দেইর আল বালাহ ও গাজা সিটির তুফা এলাকায় বিমান হামলা, গুলি ও ভারী গোলাবর্ষণেরও খবর পাওয়া যায়। এদিকে দীর্ঘদিন পর আংশিকভাবে চালু হওয়া রাফা ক্রসিং দিয়ে আরও 25 ফিলিস্তিনি গাজায় প্রবেশ করেছে। মিশরের এল আরিশ থেকে যাত্রা শুরু করে 20 ঘন্টারও বেশি সময় পর তারা খান ইউনিসের নাসের হাসপাতালে পৌঁছান। এ সময় ইসরায়েলি নিরাপত্তা চেকপোস্টে জিজ্ঞাসাবাদ, অপমান ও কঠোর আচরণের মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেন তারা। এদিকে রাফা ক্রসিং দিয়ে গুরুতর অসুস্থ ও আহতদের চিকিৎসা নিতে বিদেশে যাওয়ার কথা থাকলেও তুলনামূলক কম সংখ্যক রোগীকে যেতে দেওয়া হচ্ছে। চুক্তিতে প্রতিদিন 50 জন রোগী পাঠানোর কথা থাকলেও এ সপ্তাহে পাঠানো হয়েছে মাত্র 30 জন। আল জাজিরার হিসাব অনুযায়ী এই গতিতে চললে প্রায় 20,000 রোগীর চিকিৎসা নিতে বছর লেগে যেতে পারে। এমন পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত গাজায় সাহায্য পৌঁছাতে আবারও শতাধিক নৌযান নিয়ে নতুন মিশনের ঘোষণা দিয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। আয়োজকরা জানান, আগামী মাসে 100টিরও বেশি নৌযানে করে প্রায় 1000 কর্মী গাজার উদ্দেশ্যে রওনা দেবেন। ওই দলে চিকিৎসকের পাশাপাশি যুদ্ধাপরাধ তদন্তকারীরাও থাকবেন। এর আগে গত অক্টোবরে গাজার অবরোধ ভাঙার চেষ্টা করা এই ফ্লোটিলার প্রায় 40টি নৌযান জব্দ ও 450 জনের বেশি মানুষকে গ্রেপ্তার করে ইসরায়েলি বাহিনী। নাসরিন রুমি, সময় সংবাদ। এশিয়া কাপ বাছাইয়ে শক্তিশালী গ্রুপে পড়ায় ভালো করা চ্যালেঞ্জিং হবে বাংলাদেশ নারী দলের। 9 বারের চ্যাম্পিয়ন চীন, 3 বারের শিরোপাজয়ী নর্থ কোরিয়ার মতো দলের বিপক্ষে লড়াইয়ের মানসিকতা ধরে রাখার পরামর্শ দিয়েছে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এশিয়ান কাপের আগে থাইল্যান্ড ছাড়াও ভালো কোনো দেশের বিপক্ষে আরও একটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা বাফুফের। 2-1 দিনের মধ্যেই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবেন সভাপতি। নারী দলের প্রস্তুতিতে কোনো ছাড় দেওয়া হচ্ছে না বলেও আশ্বস্ত করেন তিনি। হিমালয় জয়ের পথে নেপালে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 নারী ফুটবল দল। অন্যদিকে দেশে মিশন অস্ট্রেলিয়ার জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এশিয়ান কাপে বি গ্রুপে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী 3 মার্চ ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে। প্রতিপক্ষ 9 বারের এশিয়ান কাপ চ্যাম্পিয়ন চীন। পরের ম্যাচ 6 মার্চ একই ভেন্যুতে বাটলারের দলকে পাড়ি দিতে হবে 3 বারের চ্যাম্পিয়ন নর্থ কোরিয়া বাধা। শেষ ম্যাচের জন্য যেতে হবে পার্থে। 9 মার্চ শেষ ম্যাচে বাংলার মেয়েরা লড়বে উজবেকিস্তানের বিপক্ষে। আসরে ভালো করতে পারলে আছে নারী বিশ্বকাপ ফুটবল, এমনকি অলিম্পিকেও খেলার হাতছানি। তবে কঠিন গ্রুপ হওয়ায় চ্যালেঞ্জিং হবে নারী দলের জন্য। এশিয়ান কাপের জন্য গ্রুপের 3 দলই শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে মূল মঞ্চে নামবে। উজবেকিস্তান খেলবে সাউথ কোরিয়ার সঙ্গে, উত্তর কোরিয়াও খেলবে ইউরোপের হাই প্রোফাইল দলের বিপক্ষে প্রীতি ম্যাচ। তবে বাংলাদেশের বেলায় নেই বড় কোনো নাম, যদিও বাফুফের দাবি তারা প্রস্তুতির লক্ষ্যে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে। আসরে ভালো করাটা চ্যালেঞ্জিং মানছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়ালও। তবে এ যাত্রায় তিনি উদাহরণ টেনেছেন ফুটসাল দলের সাম্প্রতিক সাফল্যকে। তার মতে লড়াইয়ের মানসিকতা ধরে রাখতে পারলে ভালো করা সম্ভব। প্রীতি ম্যাচের জন্য ভালো মানের দল নিয়েও 2-1 দিনের মধ্যেই সুখবর দেওয়ার কথাও জানালেন তাবিথ আউয়াল। সিনিয়র নারী দলের মিশন অস্ট্রেলিয়ার ব্যাপারে আমাদের প্রস্তুতি যেভাবে প্ল্যানিং ছিল, সেই প্ল্যানিংয়ে আমরা এখনও আছি। আর অতি শিগগিরই আপনারা আরও 2-1টা নিউজ পাবেন যে প্রীতি ম্যাচের ব্যাপারে অফিসিয়ালি জানতে পারবেন। আমরা প্রস্তুতি নিচ্ছি। অ্যান্ড অফকোর্স আমাদের যে গ্রুপটা আছে এই গ্রুপটা কিন্তু অত্যন্ত স্ট্রং একটা গ্রুপ। 2টা টিম আছে যারা আগেও চ্যাম্পিয়ন হয়েছিল, বাট দ্যাটস ওকে। আমরা যেভাবে ফুটসলে ফাইট করেছি, আমরা যেভাবে কোয়ালিফাই করেছি নারীদের মাধ্যমে, আমরা যেরকম ছেলেদের খেলাও ফাইট করেছি, শেষ পর্যন্ত ইন্ডিয়াকে হারিয়েছিলাম লাস্ট ম্যাচে, আমরা বিশ্বাস রাখতে পারি যে আমার নারীরা পারবে। আমাদের এখন দায়িত্ব খালি হলো ওই সাপোর্টটা দেওয়া। প্রতিবেশী দেশ ভারত এশিয়ান কাপের জন্য বয়স ভিত্তিক ও জাতীয় দলের জন্য আলাদা কোচিং প্যানেল ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে মূল পর্ব নিশ্চিতের পর থেকেই কাজ করে যাচ্ছে। সেখানে বাংলাদেশ এখনও আফিদাদের নিয়ে পরিকল্পনাতেই সীমাবদ্ধ। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
বিএনপির ইশতেহার ঘোষণা আজ, গুরুত্ব পাবে 31 দফা, থাকবে বাস্তবায়নের রূপরেখা। কাল উত্তরাঞ্চলের 3 জেলা সফরে যাবেন তারেক রহমান, যোগ দেবেন নির্বাচনী জনসভায়। আজ দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন জামায়াত আমির, বরিশাল বিভাগের 4 জেলায় যোগ দেবেন নির্বাচনী জনসভায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা। এবং নির্বাচনের ফল ঘোষণার দেরির সুযোগ দেখছেন না বিশ্লেষকরা, প্রশ্নের মুখে পড়ার আশঙ্কা, নষ্ট হতে পারে পরিবেশ, গণভোট পোস্টাল ব্যালট থাকায় গণনায় জনবল বাড়ানোর পরামর্শ। এই ছিল সকালের সময়ে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন অর্জিতা শেহজিন। ধন্যবাদ মেজবা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।